মোজ র্যাঙ্ক ডিএ ডোমেন অথরিটি, তাই না? এই বিষয়ের উপর বলেছিলাম যে একটু রিসার্চ করবেন আপনারা নিজের মতো করে। আমি প্রথমে সিরিয়াল ওয়াইজ বলছি, অল্প সময় নেবেন, খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় একটা তথ্যভিত্তিক কথা বলবেন। হ্যাঁ, রবিন শেখ ভাইকে দেখতে পাচ্ছি প্রথমে। আমি আজকে ডাকবো, কেউ নিজের ইচ্ছা মতো ছেড়ে দিলে দেখা যাচ্ছে দুজন বলছে তিনজন নাই, এরকম হলে হবে না। হোমওয়ার্কটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, যেটা আপনাদের রিয়েলি মানে বুঝতে হবে আর কি। এটা না বুঝলে আপনারা কাজ করতে পারবেন না, এটাই হচ্ছে আমি হোমওয়ার্ক হিসেবে দিই। রবিন শেখ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, যে হোমওয়ার্কটা দিয়েছিলাম আপনাদের, 3টা টপিক দিয়েছিলাম, বলেছিলাম এটার উপরে একটা রিসার্চ করার জন্য। হ্যাঁ করছি ভাই। ওকে, আপনি নিজের মতো করে একটু উপস্থাপন করেন কিভাবে রিসার্চ করেছেন বিষয়টা সম্পর্কে, যতটুকু জেনেছেন জাস্ট আপনি এটুকুই বলেন তাহলে হবে। হ্যাঁ আমি প্রেজেন্টেশন করতেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ট্যাগ সম্পর্কে লিখছি, প্রথমে সংজ্ঞা উল্লেখ করছি। মেটা ট্যাগ একটি এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কে মেটাডেটা সংজ্ঞায়িত করে। মেটাডেটা হলো ডেটা তথ্য। মেটা ট্যাগগুলি সর্বদা ডেটা উপাদানটির ভিতরে চলে যায় এবং সাধারণত অক্ষর সেট, পৃষ্ঠার বিবরণ, কিওয়ার্ড, দস্তাবেজের লেখক এবং ভিউপোর্ট সেটিং নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। মেটাডেটা পৃষ্ঠায় প্রদর্শিত হয় না, তবে মেশিন পার্সেবল। মেটা ট্যাগের জন্য ব্রাউজার সমর্থন, মানে এই ব্রাউজারগুলোতে মেটা ট্যাগ গুলো আপনার ভালোভাবে মানে আসে, ব্রাউজ করলে সার্চ করলে মানে আসে। আর তার পরবর্তীতে যে আমি একটা ইউজ করে দেখাইছি, এটা আমি নিজে করছি এই এইচটিএমএল ডকুমেন্টে। আপনার এটা লিখে সার্চ দিলে মানে এই ইয়াটা নিচে সার্চে এই রেজাল্টটা আসে। মানে খুব সংক্ষেপে এটা করছি। আচ্ছা আচ্ছা, না আমাদের যদিও স্লাইডটা একটু মানে বইয়ের মতো করে একটু জটিল ভাষা হয়ে গেছে, তবে ঠিক আছে, আমরা যারা বুঝতে পারছি ঠিক আছে। তবে ভাষাটা অনেক জটিল হয়ে গেছে, আমরা আরেকটু সহজভাবে করতে পারতাম আর কি। ওকে, ঠিক আছে রবিন ভাই। আচ্ছা, হ্যাঁ, মেটা ট্যাগ, তারপর? তারপরে তো আরো আছে ভাই, ওগুলো একটু বিস্তারিত হয়ে গেছে, তো ওগুলো পড়তে না, গেলে আপনি বারবার আপনি করে যত দ্রুত সম্ভব একটু একদম আপনি সংজ্ঞাতেই শেষ করে দেন, আমরা দেখতে পাচ্ছি আপনি ভালো জি করেছেন। ভাই। মোজ গ্রহের বৃহত্তম এসিওর সম্প্রদায়ের সহায়তায় মোজ এমন সরঞ্জাম তৈরি করে যা এসিও, ইনবাউন্ড মার্কেটিং, লিংক বিল্ডিং এবং সামগ্রী বিপণনকে সহজ করে তোলে। এই তো আচ্ছা, পরে আপনার হোয়াট ইজ ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি হলো একটি অনুসন্ধান ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর, যা অনুসন্ধানের ইঞ্জিনের ফলাফলগুলির বিষয়ে আসে। যখন কোনো সাইট কতটা সফল হয় তার একটি পরিমাপ দেয়। এটি সফটওয়্যার বিকাশ সংস্থা মোজ তৈরি করেছে এবং সম্ভবত অনুসন্ধান ইঞ্জিনের পারফরমেন্সের একটি ওভারভিউ দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পর্যন্ত নিচ্ছি, আমরা সবার কাছে যাব তো, আমরা এই পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে। আহ রবিন ভাই, এরপরে আছেন বিপুল আহমেদ ভাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে না, আমি এমনি মুখে বললে হবে? আপনি মুখে বললেও হবে, আপনি সমস্যা নেই। আচ্ছা, আমি তারপরে একটু মুখে বলতেছি ভাইয়া। ডোমেন অথরিটি এর মাধ্যমে সার্চ ইঞ্জিনের যে কোনো ওয়েবসাইট তার র্যাঙ্ক করার ক্ষমতা আন্দাজ করে। একটি ওয়েবসাইট কতটা ভালোভাবে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে জয়েন করার ক্ষমতা রাখে তা ডোমেন অথরিটিজ এর মাধ্যমে জানা যেতে পারে। দুই নম্বর হচ্ছে মেটা ট্যাগ হলো বিপুল আহমেদ ভাই, আপনি মনে হয় মাইক্রোফোনের অনেক দূরে থেকে কথা বলছেন, এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে করতেছি তো ভাইয়া, সেজন্য। আচ্ছা আমি আচ্ছা, কাছে বলি।
2 নাম্বার হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ হলো এক ধরনের হ্যাঁ HTML কোড যার মাধ্যমে আপনার ব্লগ কি সম্পর্কে তার সার্চ ইঞ্জিন ও ভিজিটর জানতে পারে। মেটা ট্যাগ অনেকগুলো বিষয়ে জড়িত থাকে, যেমন ব্লগের বিবরণ, ব্লগ কিওয়ার্ড, ব্লগের মালিকের নাম, রুট ইত্যাদি। আর ভাই আমি আচ্ছা, ওটা এরপরে হচ্ছে মোজাইক ছিল। ভাই ওটা আমি আর কি করা হয় নাই, মানে একটু কনফিউজ, সেই জন্য ওটা লেখা হয় নাই। এই কনফিউশনটা আসলে দূর করার জন্য, মানে এই বিষয়ে যেন কোনো কনফিউশন না থাকে, এই জন্য আমি দিয়েছিলাম জাস্ট রিসার্চ করবেন। এখানে যেখানে আপনি ব্রেকডাউন হচ্ছেন, মনে করেন আপনি রিসার্চ করতে যে, মানে আমি রবিন শেখ ভাইয়ের কথাই যদি এখানে উল্লেখ করি, এমন ভাবে এখানে লেখা হয়েছে অনেকের বুঝতে কিন্তু কষ্ট হবে, সেটা এই পড়লেই যে বুঝে ফেলবে এরকম না, হয়তো ধারণা করছে এটা এরকম হতে পারে। এই ক্লিয়ারেন্স না হওয়াটাই, মানে এই কনফিউশনই আমি তৈরি করতে চাই আপনাদের মধ্যে, তখন আমি ক্লিয়ার করব যে এইটা এই এই বিষয় এরকম বিষয় ছিল। ওকে, ঠিক আছে বিপুল ভাই, তবে চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে মানে ফুলফিল ভাবে ই করার জন্য। ঠিক আছে, এরপরে শান্ত ভাই। শান্ত ভাই শুনতে পাচ্ছেন? শান্ত ভাই। আচ্ছা, রনক ভাই আছে। ভাই আমি দেখাচ্ছি 2 মিনিট পরে দেখাচ্ছি ভাই, মাত্র বাসায় আসলাম তো একটু। আচ্ছা, এরপরে আছেন তানজিল ভাই। তানজিল ভাই, তানজিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যালো হ্যাঁ তানজিল ভাই। ভাই। আমি তো গত ক্লাস করতে পারি না, আজকে আসলাম। আমি কমপ্লিট করে দিব রাতের আচ্ছা মধ্যে আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, আপনি গত ক্লাসের ভিডিওটা দেখে কমপ্লিট করে এটা আপনি নিজে জানলেই হবে। আসলে এটা লিখতে বলেছি, লিখলে হয়তো আপনাদের প্র্যাকটিক্যাল আরো ভালো বুঝতেন, এই কারণে আমি জাস্ট একটা উপস্থাপনার জন্য বলেছি। এরপরে আছেন আবু রাহান ভাই। ঠিক আছে, জি ভাই, রাতের মধ্যে কমপ্লিট করবো না। ওকে। হ্যালো। হ্যাঁ আবু রাহান ভাই। হ্যাঁ ভাইয়া, আমার ওটাই হয়েছে, কিন্তু ভালোভাবে প্র্যাকটিসটা হয় নাই আর কি। ঠিক আছে, জাস্ট এটুকু বলেন যে আপনি এই তিনটা টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন কিনা, মানে কোনো কনফিউশন থাকছে কিনা কোনো জি মোটামুটি আর কি। জাস্ট সংজ্ঞাটুকু। জি জি জি, মোটামুটি আর কি। স্বপন ভাই, হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, কিন্তু যদি সংজ্ঞাগুলা যদি আপনি একটু আরেকবার বলে দেন তাহলে একটু অবশ্যই অবশ্যই। না, আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, তাহলে হোমওয়ার্কটা তো আগে আমাকে নিতে হবে, তাই না? দেন আমি আমার কাজে যাব যে আসলে বিষয়গুলো কি হচ্ছে এখানে। জি জি। এরপরে তো আপনি আছেন। জি ভাই, আমি মেটাটেকের এটা একটু বলি ভাই, এটা নিয়ে আমি আর কি একটু মেটাটেকটা নিয়ে ইয়ে করলাম। সাধারণত মেটাট্যাগ ব্যবহার করে ব্রাউজারকে অতিরিক্ত তথ্য প্রদান করা যায়। আর মেটাট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আর ওয়েব পেজ তৈরি করার সময় একাধিক মেটাট্যাগ ব্যবহার করা যেতে পারে। আর HTML এর হেড ট্যাগের ভেতরে মেটাট্যাগ বসানো হয়। আর মেটাট্যাগের ওয়েব সরি এগুলাই ভাই, কি বেশি পয়েন্ট করতে পারি না, এগুলাই জাস্ট রিসার্চ করলাম পয়েন্ট গুলো। আচ্ছা, আমি 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 বলি আপনাদের, হচ্ছে এতটা হার্ডলিও মানে বলি নাই, মানে বিষয়গুলো যে HTML কোডের ভিতরে দিতে হচ্ছে, তাহলে কি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে বা HTML আমাদের হচ্ছে মেটা ট্যাগ দিতে হলে কি, তাহলে কি HTML জানতে হবে, এরকম বিষয় আসতে পারে না। এরকম কোনো কিছু না। মেটা ট্যাগের বিষয় হচ্ছে আমরা এরকম ভাবে জানবো যে ব্রাউজারকে বোঝানোর জন্য, যে গুগলকে বোঝানোর জন্য আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, যে একটা ডিসক্রিপশন লিখতে হয়, যে একটা বর্ণনা লিখতে হয়, সেটা হচ্ছে মেটা ট্যাগ। ঠিক আছে, এখন আপনাদের ছিল ডিএ এবং মোজ র্যাঙ্ক, এটা ছিল নতুন বিষয়। এবং এই আগের যেটা ছিল মেটা ট্যাগের বিষয়টা, এটা আমি অলরেডি আপনাদেরকে সবাইকে বলেছি।
মেটা ট্যাগের বিষয়টা আমি আপনাদেরকে আগে থেকেই বলেছি। নতুন বিষয় হচ্ছে ডিএ এবং মোজ র্যাঙ্ক। জাস্ট আমি যেভাবে আপনাদেরকে এর আগে সংজ্ঞা দিয়েছিলাম এরকম একটু জাস্ট গুগলে যদি আপনারা সার্চ করতেন তাহলে কিন্তু একটা তথ্য পেয়ে যেতেন। আমার মনে হয় না কেউ খুবই ভালোভাবে যদি বলি তাহলে হয়তো রবিন শেখ ভাই এটার পিছনে পরিশ্রম করেছে অনেকটা। হ্যাঁ, উনি বুঝতে পেরেছে আসলে বিষয়টা হয়তো বা এরকম হতে পারে, সম্ভাবনা হচ্ছে। কিন্তু যারা এই বিষয়টাই একটু সার্চ করে একটু পড়েননি কন্টেন্ট, কথা কি জানেন, এই বিষয় নিয়ে যদি আপনারা একটু ভুল তথ্য করতেন তাহলে এই বিষয় সম্পর্কে হলেও আপনার একটা ধারণা আসতো। ঠিক আছে, ভুল তথ্যটাও অনেক সময় জরুরি। ওকে, এরপরে আছেন হচ্ছে পলক সরকার। জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনি মেটা ট্যাগ বলতে হবে না, আমি আর কারো কাছ থেকে মেটা ট্যাগ নিচ্ছি না। জাস্ট আপনি কতটুকু রিসার্চ করেছেন মোজ র্যাঙ্ক এবং ডি এর উপরে। ডি এ সম্পর্কে আমরা একটু বলেছি, কিন্তু মোজ র্যাঙ্ককে এখনো পর্যন্ত কেউ ভালোভাবে উপস্থাপন করতে পারেনি। আমি কি শুধু মোজ র্যাঙ্কটা বলবো ভাই? না, দুইটাই বলেন, যে আপনি যতটুকু করেছেন দুইটাই বলেন, আচ্ছা, সমস্যা নেই। ডিএ ডোমেইন অথরিটি সম্পর্কে সংজ্ঞাটা বলি। ডোমেইন অথরিটি হলো একটা ডোমেইনের শক্তির পরিমাপক। অর্থাৎ একটি ডোমেইন যেমন google.com অথবা facebook.com হতে পারে, twitter.com হতে পারে। আপনারা কি কেউ তাহলে যখন এরকম কেউ আছেন যে ডোমেইন চেনেন না, মানে হয়তো জানেন না, নাই জানতে পারেন, এটা তো অন্য একটা ওয়ার্ড হতে পারে আমাদের কাছে, ডোমেইন চেনেন না, তো আপনি যখন গুগলে সার্চ করেছেন যে ডোমেইন অথরিটি, আপনি জানেন না ডোমেইনটাই কি, ঠিক আছে? তাহলে তো আপনাকে এটা আগে জানতে হবে যে ডোমেইনটা কি। এরকম কেউ আছেন যে ডোমেইনটা জানেন না? জানি ভাই। জি ভাইয়া, জানি না ওইভাবে ডোমেন। আপনি যেটা রিসার্চ করতে বলছেন, মানে বুঝতে পারছি ডোমেনটা ওয়েবসাইটে কি কাজ করে সেটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে ডোমেইন হচ্ছে উপরে যে ইউআরএলটা আমরা লিখি, যেমন গুগলের ডোমেইনের নাম কি? google.com। ফেসবুকের ডোমেইনের নাম হচ্ছে facebook.com। ব্রাউজারের যে বক্সটাতে আমরা লিখি www.facebook.com, twitter.com, instagram.com, এই যে লিখছি এগুলোই হচ্ছে ডোমেন, এটাকে ডোমেন বলা হয়। ঠিক আছে, একটা ওয়েবসাইটের যে আমরা অ্যাড্রেসটা লিখি সেটা হচ্ছে ডোমেন। জি ভাই। ওকে, তো এখানে কি বলা হয়েছে দেখেন, ডোমেন অথরিটি হলো একটি ডোমেনের শক্তির পরিমাপ। ঠিক আছে, যে ওই ওয়েবসাইটে কি পরিমাণে শক্তি আছে তার একটা পরিমাপ। এটা হতে পারে সংখ্যার মাধ্যমে বোঝাতে পারে বা কোনো একটা পার্সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে পারে। সেটা আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে সেটা দেখতে পারবো। আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে অনেকগুলো তথ্য একসাথে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই জন্য কিন্তু আপনাদের এই মোজ র্যাঙ্ক এবং ডোমেন অথরিটি এই বিষয়টা জানতে হবে। এরকম না যে আপনাকে কোডিং টোডিং করে একদম এটার হাফেজ হতে হবে, এরকম কিছু না। কিন্তু আপনার জানতে হবে যে আসলে এটার মূল সংজ্ঞা কি। ডোমেন অথরিটি হচ্ছে শক্তির পরিমাপ, আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা যখন দেখব, মনে করেন গুগলের হচ্ছে 100, ফেসবুকের 99, তাহলে কোনটাকে শক্তিশালী ধরবো? 100কে অবশ্যই। যেটা বেশি হবে সেটা শক্তিশালী, যেটা একটু কম হবে সেটা কম। জাস্ট এইটুকু বুঝলেই হবে। জি ভাইয়া, এটুকু বুঝতে হবে ডোমেন অথরিটিটা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে পরিমাপ করা হচ্ছে। এটাকে পার্সেন্টেজ আকারে দেখাতে হতে পারে, 1-2 সংখ্যায় গণনা হতে পারে, এরকম একটা বিষয়। ওকে, আপনি কন্টিনিউ করেন পলক ভাই, আপনারটা ভালো লাগছে, করেন, বলেন। তো কতগুলি নির্ণয় করা যায়, তাই মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য ডোমেইন অথরিটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো ডোমেইন অথরিটির ভিত্তি মূলত 3টি প্রধান যে ভিত্তিগুলো, যেগুলোর উপর ভিত্তি করে ডোমেইন অথরিটি তাদের র্যাঙ্ক তৈরি করে থাকে। এক হচ্ছে ডোমেইনের বয়স, ডোমেইন এজ। 2 হচ্ছে ডোমেইনের জনপ্রিয়তা, ডোমেইন পপুলারিটি। এবং 3 হচ্ছে ডোমেইন সাইজ, ডোমেইন। ওকে, একটু পুশ করছি ভাই, যেহেতু সবাইকে এটা মানে করতে হবে। তো একটু উপরে স্ক্রল করেন, একটু উপরে দেখেন পরের লাইন যদি আমরা আসি, এখানে বলছে অর্থাৎ একটি ডোমেইন যেমন google.com নাম কতটুকু শক্তিশালী তা নির্ণয় করা ডোমেইন অথরিটি। মানে এই নামটা কতটুকু শক্তিশালী তা নির্ণয় করাই হচ্ছে ডোমেইনের অথরিটি। ঠিক আছে, যেটা আগের লাইনেও বললাম। ঠিক আছে, এরপরে কি আছে? সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য ডোমেইন অথরিটি একটি ফ্যাক্টর হিসেবে গণ্য হয়। আচ্ছা, আমরা তো জানি সার্চ ইঞ্জিন কি, তাই না? সার্চ ইঞ্জিন সম্পর্কে অলরেডি আপনাদেরকে বলেছি। এখানে এমন একটা কথা বলা হয়েছে যে এই র্যাঙ্ক যে করে গুগল তো আমাদের একটা র্যাঙ্ক দিয়ে থাকে, তাই না? যেটাকে আমরা
পিআর বলে থাকি, পেজ র্যাঙ্ক, তাই না? জি ভাই। তো এই যে পেজ র্যাঙ্ক আমরা বলি, এইটার ক্ষেত্রে গুগল আবার কি করে, এই ডোমেন অথরিটিকে প্রায়োরিটি দেয়। মনে করেন আমি একটা ওয়েবসাইট আজকে facebook.com এর মতোই আরেকটা ডোমেন নিলাম, সে ওই নামের পাশাপাশি বা সিমিলার। এখন আমি জানতে চাচ্ছি ফেসবুকেরটা ভ্যালুয়েবল নাকি আমারটা ভ্যালুয়েবল, এইটা জাজ করাটাই, ঠিক আছে? এবং সে এখানে এই শেষের লাইনে এটা বোঝাতে চেয়েছে যে এটার উপর ভিত্তি করে গুগল আপনাকে প্রায়োরিটি দিবে। যদি আপনার পার্সেন্টেজ বেশি হয় গুগল আপনাকে প্রায়োরিটি বেশি দিবে, যদি কম হয় তাহলে কম দিবে। এই হচ্ছে বিষয়। এবং পরের তিনটা বিষয় খুবই ভালোভাবে বুঝাইছে, তিনটি ভিত্তির উপর কাজ করে থাকে। যেমন ডোমেনের বয়স। এখন কথা হচ্ছে ডোমেনের ভাই বয়স হয় কিভাবে? কেউ কি ভেবে দেখেছেন আমরা কখনো ফেসবুক www.facebook.com এ ভিজিট করে কোনোদিন কি twitter.com এ চলে গেছি? না ভাই। যাই নাই। বা অন্য কোনো ওয়েবসাইটে চলে গেছি? যাই নাই। তার মানে বুঝতে পারছি এই পৃথিবীতে facebook.com নামে একটাই ডোমেন আছে, তাই না? জি ভাই। এবং আমরা পৃথিবীতে যত ওয়েবসাইটে ভিজিট করি সবগুলো একটা করেই আছে, এটার দ্বিতীয় হুবহু কপি হয় না। কোনো না কোনো, যেমন এরকম হতে পারে ফেসবুক 1234.com, মানে কিছু ইউনিক হতে হবে, সেম সিমিলার হবে না, ঠিক আছে? তো এই যে সিমিলার হবে না, এক্ষেত্রে এটাকে আপনার একটা মনে করেন আমাকে বাই করে নিতে হচ্ছে, ইন্টারনেটের মধ্যে থেকে একটা ইউনিক নাম আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো আপনি যেদিন এটার মালিকানা ভিত্তিক হয়ে যাবে, অর্থাৎ আনইউনিক। আপনি যদি এখন একটা ডোমেন কিনতে যান, মনে করেন google.com, google.com এর মতো আপনি চাচ্ছেন যে googly.com, সে আমি একটা উদাহরণ দিচ্ছি, googly.com আপনি নিতে চাচ্ছেন, জি ভাই। তাহলে হবে কি google.comটা যেদিন রেজিস্টার হয়েছে, যার নামে রেজিস্টার হয়েছে, এটা তো একটা মালিকের আয়ত্তে আসবে। যখন একটা ডোমেন আপনি বাই করবেন, ফেসবুকেরও একটা মালিক আছে, টুইটারের একটা মালিক আছে, ইনস্টাগ্রামের একটা মালিক আছে। তো যেই দিন এটাকে বাই করা হয় ইউনিক, তখন থেকে সেটা রেজিস্টার হয়ে যায়। আপনি যখন এটা বাই করে ফেলবেন, পৃথিবীর আর কেউ সেটাকে বাই করতে পারবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনার নামে সেটা রেজিস্টার হয়ে যাবে। জি ভাই। এখন আমি একটা ডোমেন কিনেছি আজ থেকে 5 বছর আগে, এখন পলক ভাই আজকে এসে একটা ডোমেন কিনতেছে। এইটার উপর ভিত্তি করে ডোমেন অথরিটির যে মূল তিনটা ভিত্তির কথা এখানে বলা হয়েছে, ডোমেন অথরিটির ভিত্তি হলো মূলত তিনটি। এই যে 5 বছর আগে আমি একটা ডোমেনকে রেজিস্টার করেছিলাম, তার মানে এটার বয়স হচ্ছে একটু বেশি। জি ভাই। আর এখন যদি তাহলে আমি 15 সালে নিয়েছিলাম, 20 সালে এসে পলক ভাই একটা ডোমেন কিনতেছে, যে কোনো একটা নাম হতে পারে। তো এই নাম যে পলক ভাই নিবে, এর কারণে কিন্তু এই যে 5 বছরের ডিফারেন্স, আমি তার আগে রেজিস্টার করেছি, তার কারণে কিন্তু গুগল আমাকে প্রায়োরিটি দেবে, মানে ডোমেন অথরিটিটা আমার বেশি হবে জি ভাই। এবং পলক ভাইয়ের কম হবে। এরপরে কি বলেছে, ডোমেনের জনপ্রিয়তা। জনপ্রিয়তা বলতে আমরা কি বুঝি? যেমন আমরা দেখেছিলাম পেজ র্যাঙ্ক সম্পর্কে যখন চেক করেছি, যে বা অ্যালেক্সা র্যাঙ্কটা সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবো আমরা। তো অ্যালেক্সা র্যাঙ্ক চেক করেছি যখন, তখন দেখেছি যে একটা একটু বেশি, একটা একটু কম। এরকম কখনো দেখেছেন যে একই হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক সমান সমান? কখনো হয়েছে? না ভাই। হয় নাই। একদম সিরিয়াল মেনটেন করা আছে। মনে করেন আজকে বাংলাদেশে 205তম একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটকে ধরে নিলাম আমরা যে 205তম একটা ওয়েবসাইট হিসেবে সেটা গণ্য হতে পারে। সেটা যখন আবার 200 নম্বরে চলে আসতেছে, তখন 205 নম্বরে কিন্তু আরেকটা থাকতেছে, চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। কিন্তু সেই 205 নম্বরে আমার ওয়েবসাইট আছে, কিন্তু 205 নম্বরে কিন্তু আবার পলক ভাইয়ের ওয়েবসাইট কখনোই আসতে পারবে না। জি ভাই। এটার জন্য আমাকে আগে 200তে বা 201, 2, 3, 4 বা আমার ডেমোশন বা প্রমোশন যে কোনো একটা হতে হবে, তাহলে কিন্তু এই নাম্বারটা পলক ভাই নিতে পারবে। ঠিক আছে? জি। এটার উপর ভিত্তি করছে হচ্ছে জনপ্রিয়তা। এখন জনপ্রিয়তা বলতে আমার ভিজিটর কেমন আসছে। দেখা যাচ্ছে আমি 5 বছর আগে থেকে ডেভেলপ করি, আজকে যদি একটা ওয়েবসাইট লঞ্চ করি আর 5 বছর আগে থেকে আমি একটা ওয়েবসাইটে সার্ভিস দিয়ে আসছি, অবশ্যই আগেরটার কিন্তু জনপ্রিয়তা বেশি থাকবে। আগে থেকে প্রচারণা করা হয়েছে, এটাতে মানুষ পরিচিত। ঠিক আছে? এখন মনে করেন ফেসবুকের মতোই যদি আরো একটা সোশ্যাল মিডিয়া এই পৃথিবীতে এখন লঞ্চ করে,
ফেসবুকের মতো হোক বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া, এর স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ফেসবুক যত সালে লঞ্চ করেছে, ইনস্টাগ্রাম কি তত সালে লঞ্চ করেছে? করে নাই। টুইটার আরেকটা সালে লঞ্চ করেছে। তো এই যে আমাদের হচ্ছে একটা ডিফারেন্স, মানে সালের ভিত্তিতে বিভিন্ন বছরে এসে হয়তো সোশ্যাল মিডিয়া গুলো লঞ্চ করেছে। তো দেখবেন এটার উপর ভিত্তি করে হলেও এটার জনপ্রিয়তা অনেক কম বেশি আছে। ফেসবুক হয়তো 10,000 মানুষ চালায়, টুইটার 20,000 মানুষ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম চালাচ্ছে 5,000 মানুষ, এরকম একটা বিষয় কিন্তু থাকে। ঠিক আছে, এটার উপরে জনপ্রিয়তারও প্রভাব আছে, যে যে যত বেশি জনপ্রিয় তার ডোমেন অথরিটিও তত ভালো। এরপরে বলেছে ডোমেনের সাইজ। ঠিক আছে, ডোমেন সাইজটা হচ্ছে আপনি যে ডোমেনটা নিয়েছেন এইটাতে কি পরিমাণে ভিজিটর আসছে, আপনি এটাতে কি পরিমাণের তথ্য এখানে দিয়েছেন। হ্যাঁ, আপনি ডোমেন বাই করে রেখেছেন, মনে করেন আমি 5 বছর আগে একটা ডোমেন বাই করে রেখেছি কিন্তু কোনো পোস্ট করিনি, মানে কোনো তথ্যই এটাতে নাই, জাস্ট আমি একটা ডোমেন নিয়ে রেখেছি। হ্যাঁ, কিন্তু পলক ভাই কি করেছে, পলক ভাই আবার এটাতে মনে করেন 2020 সালে এসে একটা ডোমেন কিনেছে, কেনার পরে এখানে এসে ভালো কিছু তথ্য দিয়েছে। এখানে কিন্তু এই ডোমেনের সাইজের ক্ষেত্রে বিষয়টা জনপ্রিয়তা পাবে হচ্ছে পলক ভাইয়ের, কারণ এটাতে তথ্য ভিত্তিক কিছু তথ্য পাওয়া যাবে, বা গুগলের কাছে এটার একটা প্রায়োরিটি আছে, কারণ এটাতে কোনো তথ্য আছে আর আমারটাতে কোনো তথ্য নেই। এটার উপর ডিফেন্স করে ডোমেনের সাইজও। ঠিক আছে, এরপরে কি আছে পলক ভাই? আচ্ছা, এই যে আমি যতটুকু বিষয়গুলো বললাম, এগুলো বুঝতে কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, তাহলে ডোমেন অথরিটি সম্পর্কে আপনারা ক্লিয়ার? ওকে, আমি কিন্তু এরপরে আবার জিজ্ঞেস করব। ঠিক আছে, এরপরে হ্যাঁ, বুঝতে পারি নাই, কেউ কিছু বললেন? হ্যাঁ ভাই, হ্যাঁ শান্ত ভাই। ভাই একটু আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, ডোমেন অথরিটিটা হচ্ছে এমন একটা বিষয়, এটা একটা পার্সেন্টেজ। হ্যাঁ, মনে করেন ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে কে কত মার্ক পাবে, যে সবচাইতে ভালো করবে তারই তো রেজাল্ট এক হবে, তাই না? এখন বিষয় হচ্ছে অবশ্যই তো এক রোল 2 জনের হবে না, এক রোল 2 জনের হবে না, একজনের 1 হবে, একজনের 2 হবে, একজনের 3 হবে। পার্সেন্টেজটা কিন্তু এভাবে আসবে। কিন্তু ক্লাসে মনে করেন সেম পরীক্ষা দিয়েছে, পরীক্ষা কিন্তু সেম দিয়েছে মনে করেন, তারপরেও কিন্তু এক রোল 2 জনের হবে না। দুজন প্রেজেন্ট করবে? কখনোই করবে না। এই যে একটা মার্কিং, একটা সিরিয়াল, এটা একটা নামের ভিত্তিতেও হয়। যেমন আপনাদের এখানে আবু রায়হান ভাই, নয়ন ভাই, নাজমুল সাকিব ভাই আছেন, এখন এই 3 জনের মধ্যে মনে করেন মার্কিং করতে হবে। তাহলে আমি যদি মার্কিং করি, এক বলে ডাকি, তাহলে 3 জন তো আর মানে কি করবে না, অ্যাটেন্ড বলবে না, যে কোনো একজনকে মার্ক করতে হবে। এটা মনে করেন সমান লেভেলের মার্ক পেয়েছে, তারপরেও তো মার্কিংটা রাখতে হবে। 3টা ভিত্তির উপরে হয়, যেমন ডোমেনের বয়স, ডোমেনের জনপ্রিয়তা এবং ডোমেনের সাইজ। এটার উপর ভিত্তি করে এটাকে একটা মার্কিং করা হয়। এখন পরীক্ষায় কি কোশ্চিন আসছে, এইরকম মনে করেন বিষয় ধরে নেন। ঠিক আছে, ডোমেনের বয়স, ডোমেনের জনপ্রিয়তা, ডোমেনের সাইজ, এটার উপর ভিত্তি করে 3 জনকে মার্ক করতে হবে। এখন 3 জনকে 3টা মার্ক দিয়েছি, এটা আমরা চেক করতে পারবো যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব, তখন কিন্তু এটা আমরা চেক করতে পারবো যে কোনটার কত মার্ক এখানে আমরা আমাদেরকে দেখায়। এই যে মার্কিংটা করছে ডোমেনের একটা অথরিটি, কত পার্সেন্টেজ এটাকে গুরুত্ব দিবে, একটার সাথে আরেকটার কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডোমেন অথরিটি। ক্লিয়ার শান্ত ভাই? হ্যাঁ ভাই, এবার বুঝছি। ওকে, আচ্ছা ভাই, এরপরে ভাই কন্টিনিউ করেন। জি ভাই, এই 3টা ভিত্তির এরপর কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এখন ডোমেইনের বয়সের ডেসক্রিপশন কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে ভাইয়া বুঝাই দিল অলরেডি। ডোমেইনের জনপ্রিয়তা কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, ডোমেইনের সাইজের এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এটা ভাই অলরেডি বুঝাই দিয়েছে সবাইকে। দেখেন ডোমেনের সাইজের ক্ষেত্রে এই যে এখানে বলা হয়েছে যত বেশি
সংখ্যায় পেজ থাকবে। আমি বলেছিলাম যে মনে করেন আমি কোনো পোস্ট করি নাই, কিন্তু পলক ভাই 2020 সালে করেছে, আমি 2015 সালে ডোমেন কিনেছি। এখন বয়সের দিক থেকে কিন্তু আমারটা বেশি, 5 বছর আগে কিনা, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে আমি হেরে গেলাম। এখন এটা তো আমি জাজ করতে পারবো না, এটা তো জাজ করবে হচ্ছে এই যে ডোমেন অথরিটি, মানে যে সফটওয়্যার গুলো আছে আমাদেরকে জাজ করে থেকে বুঝতে পারবো না, তাই না? এই যে রেজাল্টটা আমাকে দিবে সেটাই হচ্ছে ডোমেন অথরিটি। পেজে কতগুলো কন্টেন্ট আছে, কত বেশি লিঙ্ক আপ করা আছে, কত তথ্য আছে, এটার উপর ডিফেন্স করবে এই তিনটা ভিত্তি, যেমন ডোমেনের সাইজ, আর কি কি আছে, ডোমেনের বয়স এবং ডোমেনের আরেকটা কি আছে, জনপ্রিয়তা। কি জনপ্রিয়তা। হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আমি কি চলে যাবো এরপরে? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোজ র্যাঙ্কে চলে যান। মোজ র্যাঙ্কে চলে যাচ্ছি। মোজ র্যাঙ্ক কি? এই ডোমেইন অথরিটির উপরে আমরা যেটা বললাম, যে বিষয়টা নিয়ে তখন ভাই যেটা বুঝাই দিল, ডোমেইন অথরিটি এই সিস্টেমটি চালু করেছে আসলে মোজ কোম্পানি থেকে, মোজ র্যাঙ্ক কোম্পানি থেকে। মোজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস, মোজ র্যাঙ্ক হচ্ছে মোজ একটা টুলস এর মাধ্যমে এটা হচ্ছে নির্ণয় করা যায় পেজ র্যাঙ্ক, বা এটা উপরে যেটা বললাম মোজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস গুলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস হচ্ছে মোজ র্যাঙ্ক তৈরি করে থাকে। এর মধ্যে অনেক নির্ভরযোগ্য টুলস এবং সেগুলো বিভিন্ন রকম তথ্যের উপর ভিত্তি করে একটি সাইটের বিভিন্ন রকম র্যাঙ্কিং ফ্যাক্টর শো করে থাকে। সাইটের যে র্যাঙ্ক গুলো তৈরি হয় সেটাই মোজ র্যাঙ্ক টুলস এর মাধ্যমে শো হয়ে থাকে। ডোমেইন অথরিটি 1 থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 100 স্কোরের মধ্যে ডোমেইন অথরিটি দেখানো হয়ে থাকে। ডোমেইন অথরিটি মূল সেই ওয়েবসাইটের ব্যাকলিংকের কোয়ালিটি ও নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে হয়ে থাকলেও এসইও এর অন্যান্য ফ্যাক্টরগুলোর সাথে ধরে এই র্যাঙ্কিং করা হয়। গুগল সার্চ রেজাল্ট বিশ্লেষণ করলে মেশিন লার্নিং এর মাধ্যমে অটোমেটিক ভাবে নিয়মিত র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ভিত্তি করে ডোমেইন অথরিটি নির্ণয় করা হয়ে থাকে। মোজ হলো একটি কোম্পানি যারা মার্কেটিং অ্যানালাইটিক্স, এসইও বিষয়ক সফটওয়্যার তৈরি করে থাকে এবং এসইও বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে থাকে। কিছু বছর আগে তারা তাদের নিজস্ব একটি অ্যালগরিদম ডেভেলপ করে, মানে একটি তারা তাদের ডেভেলপ করে থাকে, যা দিয়ে প্রায় 10 লক্ষ ওয়েবসাইটকে বিশ্লেষণ করে এবং প্রতিটি সাইটকে 1 থেকে 100 পয়েন্টের মধ্যে একটি স্কোর প্রদান করে থাকে। প্রতিটি ওয়েবসাইটকে তাদের স্কোর প্রদান করে থাকে এই মোজ র্যাঙ্কের মাধ্যমে। এই স্কোরের মানই হলো এক একটি সাইটের ডোমেইন অথরিটি। স্কোরের মানগুলাই হলো ডোমেইন অথরিটি, যে পরিমাণ মান প্রদান করে থাকে 1 থেকে 100 মধ্যে, সেটাই হচ্ছে ডোমেইন অথরিটি। উপরে যেটা আমরা ফার্স্টে দেখেছি, কোন সাইটের জন্য নিম্নতম স্কোর যেমন 20 থেকে 30, অপেক্ষা উচ্চ স্কোর যেমন 70 থেকে 80। যেমন একটি সাইটের সর্বনিম্ন স্কোর ধরা হয়ে থাকে 20 থেকে 30 এর মধ্যে এবং সর্বোচ্চ স্কোর ধরা হয়ে থাকে 70 থেকে 80 এর মধ্যে থাকলে সেটা একটা ভালো ওয়েবসাইট হিসেবে আমরা ধরে নিতে পারি। অর্জন হতে কঠিন। এই কারণে যে সাইটের ডোমেইন অথরিটি যত বেশি, সেই সাইট তত বেশি প্রভাবশালী, অর্থাৎ সেই সাইটের ভিজিটের সংখ্যা অধিক। 40টি বিভিন্ন সিগন্যালের উপর ভিত্তি করে মোজে স্কোর নির্ণয় করে থাকে। ওকে, ধন্যবাদ, অনেক ভালো একটা তথ্য আপনি তুলে ধরেছেন। আচ্ছা, এখন আমি ক্লাসের বাকিদের বলছি, এই কাজটা করতে আমার মনে হয় না, মানে যদিও পলক ভাই এভাবেই করেছে, মনে করেন আপনারা বাকিরা সবাই না লিখতেন, জাস্ট পড়ে বুঝতেন, এখানে না বুঝার আমার তো মনে হয় না যে না বুঝার মতো কোনো কিছু আছে। জাস্ট 0 থেকে 100 পয়েন্ট, যেমন আমরা অ্যালেক্সা শিখেছিলাম। অ্যালেক্সা কি করে, একদম 1 থেকে শুরু করে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবগুলোকে মার্কিং করেছে। 2, 3, 4 সিরিয়াল করতে করতে কোটি কোটি সিরিয়াল তারা দিয়েছে। এখানে মোজ একটা কোম্পানি যারা কত ওয়েবসাইটকে এখানে উল্লেখ করা হয়েছে, 10 লক্ষ ওয়েবসাইটকে বিশ্লেষণ করেছে। 0 থেকে 100 পয়েন্টের মধ্যে এদেরকে বিশ্লেষণ করেছে। কার অথরিটি কেমন হবে, কে কত পাওয়ারফুল, সেটা 3টা স্তরের উপর ভিত্তি করে, আদার্স কোনো স্তর না, শুধুমাত্র 3টা স্তর। সেটা কি কি? একটা হচ্ছে ডোমেনের বয়স, মানে কত বছর আগে সেটা লঞ্চ করেছে, এবং পরেরটা হচ্ছে জনপ্রিয়তা, সে কত বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারছে। কিভাবে বুঝবে যে এটা মানুষের কাছে পৌঁছাইছে? এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে বলেন, বা এই যে ভিজিটররা আসছে, আমার কম্পিউটার থেকে ভিজিট করছে, আপনার কম্পিউটার থেকে ভিজিট করছে, এইটাকেও তারা কাউন্ট করতে পারছে। তারা এই তো পাওয়ারফুল একটা কোম্পানি, ঠিক আছে। এবং পরেরটা কি ছিল,
পরেরটা ছিল হচ্ছে সাইজ, ডোমেনের সাইজ, Size. অর্থাৎ কতটুকু তথ্য সেই ওয়েবসাইটে আছে। এই তিনটা স্তরের উপর ভিত্তি করে মোজরাক একটা কোম্পানি খুলেছে, যেখানে 0 থেকে 100 পর্যন্ত একটা মার্কিং করা হয়েছে। সিম্পল ব্যাপার, কিন্তু আমি জানি না কেন আপনারা এই কাজটুকু করেননি। ভাই আমি আবারও বলছি, হোমওয়ার্ক যদি আপনারা না করেন, এখান থেকে কোনো কিছু আশা করেন না। মানে আপনাদের এই যে যে কথাগুলো দিয়েছি বা বলেছি যে ভাই এখান থেকে আর্নিং পসিবল, ভুলে যান। আমি কাউকে আর্ন করাতে পারবো না, সরি। ঠিক আছে, আপনাদের আমি কথা দিয়েছি আপনাদেরকে, আমার কথা রাখার জন্য আমার কথা তো ফলো করতে হবে আমাকে। আপনারা যদি আমাকে ফলোই না করেন, মানে কিভাবে সম্ভব? আমি কি আমার চেহারা দিয়ে আপনাদেরকে কাজ করাই নিব? সম্ভব না ভাই। কাজ করতে যারা, আমি প্রথম দিনই বলেছিলাম, যারা ভাবছেন যে একটা ক্লিকের মাধ্যমে ইনকাম করতে আসছেন, সরি, এটা ইম্পসিবল। ইন্টারনেট জগতে আপনাকে কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। সাকসেসের সেই জায়গা দেখতে হলে প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ডে ঘেটে দেখেন, কষ্টের পরে কোনো জায়গা একটা পেয়েছে। করবেন প্রতিদিন আর্ন করবেন, দেখা যাচ্ছে 1 ঘন্টায় ভ্যালু নিয়ে ফেলবেন $100, এটা কি আহামরি কথা? মানে বসবেন আর হয়ে গেল? এটা ইম্পসিবল। ঠিক আছে, এমনও ফ্রিল্যান্সার আছে 2 মিনিটে ওরকম $10,000 ইনকাম করেছে। তাদের কি কেন পোর্টফোলিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে, রেডিমেড কাজ করা আছে, সে তার জীবনের অনেক সময়ের পিছনে ব্যয় করেছে, দেন এই জায়গায় আসছে। ঠিক আছে, আপনি যদি এই পরিশ্রমটুকু মানে আপনি না জেনে থাকে স্কিপ করে, ভাই এখানে স্কিপ করার কোনো কিছু নেই। ঠিক আছে, স্কিপ করার মতো কোনো ওয়ে নেই। আপনি যদি মনে করেন এই বিষয় না জেনে আমি জাহাজ হয়ে যাব, অসম্ভব। আমি আবারও বলছি, আপনাদের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। ঠিক আছে, যদি কাজ না করেন, কাজ করতে হবে, তারপরে সাকসেস আসবে। আপনি কিছু না জেনে যে একটা কি করতে যাবেন, এটা তো সম্ভব না। আপনি ক্লায়েন্টকে কাজ দিতে যাবেন যখন, অবশ্যই সেটা একটা ভালো মানের কাজ উপহার দিতে হবে। কোনো পরিবর্তন না করে আপনার সাথে চ্যাটিং করে আপনি পাম্পুম দিলেন আর হচ্ছে কাজ দিয়ে চলে যাবে, এতটা বোকা না ভাই। আমি যখন নিজেকে একবার ক্লায়েন্টের জায়গায় দাঁড় করাই, দেখেন আমি কেন আপনাকে কাজ দিব। মনে করেন না এই ক্লাসের মধ্যে এখন আমি ক্লায়েন্ট, সবাই আমার একটা প্রজেক্টে বিট করেছেন। ঠিক আছে, আমি কাকে কাজ দিব বলেন তো? এই যে আপনাদের একটা হোমওয়ার্ক বিশ্লেষণ করে বলেন তো, জাস্ট এই হোমওয়ার্ক মনে করেন এটাই হচ্ছে আমি কাজ দিয়েছিলাম সবাইকে, আর আমি কাজটা দেবো কাকে? অবশ্যই পলক ভাইকে দেব। কারণ হচ্ছে আমি যার মধ্যে কোনো কিছু দেখবো তাকে কিন্তু কাজটা দিব। ঠিক সেম বিষয়টাই ঘটবে। এটা আপনাদের জন্য কামিং আসতেছে, এই ক্লাসের মধ্যেই তো, বাইরে তো কোনো কিছু না, তাই না? যখন আপনাদেরকে এই মার্কেট প্লেসে লঞ্চ করাবো তখন ঠিক বুঝতে পারবেন এই স্বপন ভাই কি বলছিল। ঠিক আছে, তো কাজ ঠিক তাকেই দিবে যে কাজ করতে পারে। আমি টাকা কেন ইনভেস্ট করব? আমার ইনভেস্ট করলে আমি সেই টাকার সম পরিমাণের কাজ উসুল তো করে নিতে হবে, তাই না? এখন আমি আপনাকে ফিজিক্যালি চিনি না, জানি না, আমি দেখবো কি আপনার কাজ, এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস কি আছে, কি জানেন আপনি? এটা প্রুভ করানোর পরেই আপনাকে কাজ দিবে, তার আগে না। তার আগে করতে পারবেন $5, $10, $50, সর্বোচ্চ $100 একটা কাজ। ঠিক আছে, এই $1000 কাজ একসাথে ধরতে হলে ভালো মানের কাজ শিখতে হবে। তো এই হচ্ছে বিষয়। ক্লাসের মধ্যে আপনারা যদি হোমওয়ার্ককে জাস্টিফাই করেন, আমি কিন্তু পলক ভাইকে কাজ দেব। ভালো লেগেছে, আমি যদি বায়ার হই। আশা করি উত্তর পাইছেন সবাই। এখন হোমওয়ার্ক কিভাবে করবেন আমি জানি না। নেক্সট ক্লাস থেকে আমি কারো হোমওয়ার্ক যদি না পাই, আমি ক্লাসে থাকবো না, কন্টিনিউ করবো না, একদম শিওর থাকেন। আমি আর আপনাদের সাথে কন্টিনিউ করবো না, কারণ আমি কারো দায়িত্ব এভাবে নিতে পারবো না ভাই। কেউ যদি মনে করে থাকেন ভাই এত কথা বলছেন, টাকা দিয়ে ভর্তি হয়েছি, ভাই আপনার টাকার দরকার নাই ভাই। আপনার সাথে যে সময় বকাবকি করতেছি না, এই সময় মার্কেট প্লেসে দিলে আপনার ওই টাকার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো আমি। মানেই নেই আপনাকে পেশাল পারতেছি, মানে কথা বলতেছি, এটাতে কিন্তু আমার শ্রম হচ্ছে, পরিশ্রম হচ্ছে। আমার এই পরিশ্রমের পারিশ্রমিক যদি মনে করেন ওইটা যে আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এইটা ভুল ধারণা ভাই। আপনারা কয়জন আছেন এখানে? এই যে 2 ঘন্টা করে সময় দিচ্ছি, 2 ঘন্টা করে মার্কেট প্লেসে বসলে আমি এর চাইতে বেশি ইনকাম করব। ঠিক আছে,
তো যদি মনে করেন ভাই শোভন ভাই আপনার এত বড় কথা শোনার জন্য আসেনি ভাই, টাকা দিয়ে ভর্তি হয়েছে, এইসব ধারণা ভুলে যান ভাই। নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু হোমওয়ার্ক বিষয়ে কোনো কনসিডার করবো না ভাই, সত্য বলছি। আপনাদেরকে সাকসেসের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এখানে আসছি, সাকসেস করাবো জন্য এত কথা বলছি। তো ভাই এরকম এরকম কেন আপনারা, আমি বুঝতে পারতেছি না। খুলে বলেন, বুঝতে পারছেন না ঠিক আছে বলেন আমাকে, ভাই এটা বুঝতে পারতেছি না। আমার বিষয়টা মানে ভিতরে কোনো আপনাকে আমাকে প্রশ্ন করে অ্যান্সার পাননি এরকম কোনো কিছু, আমি তো মনে হয় না যে এরকম কোনো কিছু। সমস্যা কি আপনাদের, খুলে বলেন যে ভাই এইটা সমস্যা হচ্ছে, হিডেন প্রবলেম আছে কোনো, বলেন। এই কথা বলেন তো, কেউ একজন আমাকে বলেন তো সমস্যা কি আপনাদের, বাকিদের সমস্যা কি? না ভাইয়া কোনো সমস্যা নেই, আমরা সামনে চেষ্টা করবো ভালোভাবে। ঠিক আছে, আমি আমি তো আসলে আপনাদের কাছ থেকে খুব বেশি কঠিন কাজ দিয়েছি। আচ্ছা বলেন তো, এই ভাই আপনি কি হাতে টাইপ করে লিখেছেন? সত্য কথা বলবেন পলক ভাই, না ভাই, এটা কি আপনি হাতে টাইপ করে লিখেছেন? আমি তো ভাই গুগল সার্চ করে তাহলে এটা কয় মিনিট লাগে ভাই দেখেন তো, বিষয়টা বুঝেন। পলক ভাই হাতে টাইপ করে লিখেনি, এটা এটা কোনো ইন্টারনেট থেকেই তথ্য নিয়েছে, জাস্ট এইটুকু কাজ আপনারা পারেন নাই। এইটুকু কাজ যে করতে পারবে না, আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, এইটুকু কাজ যে করতে পারবে না সে ফ্রিল্যান্সার থেকে আর্ন করতে পারবে না, ঠিক আছে? এটাই বাস্তবতা। আপনি যান একটা কোম্পানিতে কাজ করতে, দেখেন কয় ঘন্টা জব করায় নেয় আপনাকে দিয়ে, কয় ঘন্টা কাজ করায় নেয়, আর কয় টাকা স্যালারি দেয়। সেই পরিশ্রমটা তো আগে এখানে আপনাকে দিতে হবে, কিছু শিখতে হবে। একটা কোম্পানি আপনাকে কেন নেবে? আপনার এই কোম্পানিতে জব করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, তার আগে আপনি 5, 10, 20 বছর পড়েছেন, তারপরে ওই সার্টিফিকেট দিয়ে কোম্পানিতে জব করছেন, তাই না? কোম্পানিও নিচ্ছে আপনাকে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখে। আপনি এখানে 36টা ক্লাস করে আহামরি কি বস হয়ে যাবেন যে ইন্টারনেট থেকে, তাও বাংলাদেশি টাকা না, ডলার ইনকাম করবেন? ভাই সিরিয়াসলি বলছি, আমি নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক না পেলে কাজ করবো, আপনাদের সাথে ক্লাসই করবো না আমি, ঠিক আছে? হোমওয়ার্ক নাই, আমি ফি আমানিল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, এখন বিষয় হচ্ছে ভাই, সমস্যা হবে না ভাইয়া, আজকে Okay. কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে যে মানে নতুন অবস্থায় মনে করেন একদম ফ্রেশ, এখন আপনি যে বিষয়টা দিয়েছেন সেটা আসলে কিভাবে কি করবো সেটা বুঝতে পারিনি। তারপরে এই তো যতটুকু ধন্যবাদ সাব্বির ভাই, এই কথাটাই আপনি আমাকে বলতেন, গতকাল ক্লাসে বলতেন, আমি 20 মিনিট সময় বেশি দিতাম। আপনি এটাই কনফিউশন আমাকে প্রশ্ন করছেন না কেন, যে ভাই আমি নতুন এইখানে একটু আমার একটু সমস্যা হচ্ছে কিভাবে করব বলতে, জাস্ট ইন্টারনেটে আপনি ঘাটাঘাটি করবেন। আপনি আজকে ক্লাসে হোমওয়ার্ক জমা দিতে এসে বলতেন যে ভাই মোজ র্যাঙ্ক সম্পর্কে এইটুকু লেখা ছিল, পরে আমি কিছুই বুঝতে পারিনি, জাস্ট কিন্তু একটা তথ্য আপনি কালেক্ট করে রাখতেন যে ভাই আমি এটুকু চেষ্টা করে গিয়েছিলাম, আমি এতে হ্যাপি হতাম, ঠিক আছে? কিন্তু আপনারা অনেকে আছেন যে মানে ধর কাল ক্লাসে তো আলোচনা হবে, দু একজন কমেন্ট করবে, ভাই বকবে, দেখি কি অবস্থা, মানে ওই কথা বললে হয়তো বুঝে যাবো, এই থিঙ্ক হবে না ভাই। আপনার মাথায় কতটুকু আছে সেইটুকু দিয়েই কাজ হবে। বুঝতে পারছি ভাই, আপনি আসলে কিভাবে হোমওয়ার্ক যাচ্ছেন বা আমাদের থেকে কি আশা করতেছেন এটা আমি বুঝতে পারছি বিষয়টা, এদের থেকে আর হবে না। ওকে, ধন্যবাদ। আর বিষয় হচ্ছে এই মোজ র্যাঙ্ক, ডোমেইন অথরিটি, একদম সামান্যতম একটা বিষয়ের মধ্যে আমরা আছি, আমরা মনে করছি এটাকে আহামরি অনেক বিষয়, কিন্তু কিছু না, আমি জাস্ট খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করছি যেন আপনাদের নেক্সট ক্লাসগুলো খুব সহজ হয়। এটা একদম মানে কি বলবো, সমুদ্রের মধ্যে থেকে এক ফোঁটা পানি বলতে পারেন, ঠিক আছে? এরকম একটা বিষয়ের মধ্যে আমরা হোমওয়ার্ক করতে পারছি না। এখন কথা হচ্ছে এইটুকু বিষয় নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া। ভাই একটা কনফিউশন ছিল, আমি একটা শেয়ার দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। না, এটা আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে মেটা কিওয়ার্ডস ট্যাগের গুরুত্ব। এখানে বলতেছে যে হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিন সরাসরি বলছে যে তারা সার্চ রেজাল্ট এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে মেটা কিওয়ার্ড ট্যাগকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এক্ষেত্রে তারা ভালো মানের পেজ টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ দিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী একটি আকর্ষণীয় পেজ টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যে কোনো ধরনের মেটা কিওয়ার্ডের চাইতে অধিক গুরুত্ব বহন করে। কাজে গুগল সার্চ ইঞ্জিন সরাসরি মেটা কিওয়ার্ড ব্যবহার না করার পক্ষেই সাপোর্ট দিচ্ছে। তো
ভাই আচ্ছা, এটা এখানে দুইটা পার্থক্য আছে। আপনি বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, যেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে, একটা কথা বলা হয়েছে মেটা কিওয়ার্ড, আমি একবারও কিন্তু মেটা কিওয়ার্ড কে উল্লেখ করিনি। আপনারা মনে করে দেখতে পারেন, সেটা বলেছি হচ্ছে মেটা ডেসক্রিপশন। জি ভাই, এটা অবশ্য আলাদা টপিক, আমি হ্যাঁ হ্যাঁ, এই টপিকটা উল্লেখ করে দিই। এই টপিক আলাদা করে দেওয়া হ্যাঁ, ঠিক আছে, এবং কেওয়ার্ড একটা আলাদা করে দেওয়া। ঠিকই ধরেছেন পলক ভাই, এই কথাটা একদমই সত্য। এখানে যেটা লেখা আছে এটা একদমই 100% ঠিক। তো বিষয় হচ্ছে মেটার কিওয়ার্ড কে গুরুত্ব দিচ্ছে না। মেটা ডেসক্রিপশনে আপনি যেটা লিখবেন সেটাকে প্রায়োরিটি দেবে, এবং আমাদের পেজ টাইটেল মানে প্রত্যেকটা পোস্টে আমরা ওই যে আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে যাব, তখন প্রত্যেকটা পোস্টের জন্য আমাকে মেটা টাইটেল দিতে হবে, মেটা ডেসক্রিপশন দিতে হবে, এবং একটা স্ল্যাগ। বিষয়গুলো আমি সম্পর্কে তখন যখন আসবো, মানে প্র্যাকটিক্যালি তো আপনাদের পোস্ট করেও দেখাবো, ঠিক আছে? তো যখন করতে যাব তখন বিষয়টা বুঝতে পারবেন। তো ওখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার একটা জায়গা আছে। কিওয়ার্ড দেওয়ার জায়গাটা এখন আপডেট ভার্সন গুলোতে যদিও ওরকম ভাবে নেই, কিন্তু HTML কোডের মাধ্যমে আমরা আবার হচ্ছে ইয়ে দিতে পারি, ব্যবহার করতে পারি। তো এই ট্যাগটাকে এখন আমরা সবাই ইগনোর করি, কারণ হচ্ছে ওটাকে আর কোনো গুরুত্ব দেয় না। জি ভাই। জি। পলক ভাই বুঝতে পারিনি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আরেকটা বিষয় ছিল যে মেটা ট্যাগ। হ্যাঁ, একটি ব্লগের সকল ধরনের বিষয়বস্তু সম্পর্কে সার্চ ইঞ্জিনকে সংক্ষেপে ধারণা দেওয়ার একটি কার্যকরী উপায় হচ্ছে মেটা ট্যাগ। মানে এর আগে ভাই বলছে মেটা ট্যাগ সম্পর্কে অলরেডি, যে আমার ওয়েবসাইট বা ব্লগ থেকে সম্পর্কিত সেটা গুগলকে জানানোর মাধ্যমে হচ্ছে মেটা ট্যাগ। এই ধরনের ট্যাগ ব্যবহার করে ব্লগের যে কোনো পোস্টের বিষয় সম্পর্কে যে কোনো ধরনের ওয়েবমাস্টার টুলকে পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হয়। সাধারণত এই ধরনের মেটা ট্যাগ ব্লগ বা ওয়েবসাইটের হেড ট্যাগের নিচে HTML আকারে ব্যবহার করা হয়ে থাকে। এবং কিভাবে ব্লগ ব্যবহার করতে হয় এটা একটু এখানে, হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো, এই জন্যই সংজ্ঞাটা আপনাদেরকে বুঝাই নিছি, ঠিক আছে? জি ভাই, এটা ছিল আজকের প্রেজেন্টেশন। হ্যালো ভাই, আজকে যে মেটা ট্যাগের আগের উদাহরণ যেটা সংজ্ঞাটা যেটা সহজ ভাষায়, তো এই ভাষাটা আসলে কি এই সংজ্ঞা ওই সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কেমন? মেটা ট্যাগের আগের বলতে সাব্বির ভাই বুঝতে পারলাম না। সহজ ভাষায় আগের বলতে যেরকম আমার ওয়েবসাইট সম্পর্কে সেটা গুগলকে জানা। আপনার কথাটা খুবই অস্পষ্ট ভাবে আসতেছে, বুঝতে পারছি না। মানে প্রথমটা যে সংজ্ঞাটা আপনি প্রথমে যে সহজ সংজ্ঞা আছে একটা, আচ্ছা আচ্ছা, ধরো হচ্ছে এই দেখেন প্রথম লাইনটা বুঝেন শুধুমাত্র। একটা ওয়েবসাইটকে মানে কি সম্পর্কে, আমি যে বিষয়ে ওয়েবসাইট ক্রিয়েট করলাম সেটা কি বিষয়ে সার্চ ইঞ্জিনকে বুঝাই দেবো, মানে গুগলকে বুঝাবো যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কে। এই বোঝানোর জন্য যে একটা ডেসক্রিপশন, একটা বর্ণনা লিখতে হয়, সেটাই হচ্ছে মেটা ট্যাগ। এখন কোথায় কিভাবে বসাবো সেটা পরের লাইনে লেখা আছে, তো আমি তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কোথায় বসাতে হয়, ঠিক আছে? প্রেজেন্টেশন এটুকু ছিল আমার কাছে। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ পলক ভাই। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, তো এখানে বিষয় ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চের মধ্যে ছিলাম আমরা, যে বিষয়টা দেখেছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারে, তাই না? দেখেছিলাম যে একটা কিওয়ার্ড কি কিভাবে রিসার্চ করা যায়। যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সার্চ ভলিউম বের করার জন্য, মানে ইতিপূর্বে আপনার একটা চয়েজেবল কিওয়ার্ড আছে সেটাকে চেক করার জন্য। তো আমি বলেছিলাম পরের ক্লাসটা, মানে আজকে আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে দেখাবো। এখানে আরো অনেক তথ্য আসছে, যেমন আপনাদের মাথায় আসছে যে ব্লগ আসছে, HTML কোড আসছে, মেটা ট্যাগের যে বিষয়টা কেমনে বসাবো, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, ঠিক আছে? তার আগে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমাদের এই যে ডিএ মেটা ট্যাগটা আপনাদের মাথায় এখন পুশ করে রেখে দেন, ঠিক আছে? আমরা মেটা ট্যাগের সংজ্ঞা জানি, ওকে, ওটাকে ওইখানে হোল্ড করেন। এখন আমরা ভাববো একটু
ডিএ সম্পর্কে, শুধুমাত্র ডিএ জানার জন্য আমাদের হচ্ছে মোজ র্যাঙ্কটা ব্যবহার করা হয়ে থাকে। একটা টুলস কোম্পানি, একটা অ্যালেক্সার মতো, ঠিক আছে? তো দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের আরেকটু বিষয় ছিল, আমি আবার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করছি। তো গতদিন আমরা দেখেছিলাম যে সার্চ ভলিউম জানার জন্য, অর্থাৎ ইতিপূর্বে ঠিক করা কোনো টপিক আছে সেখান থেকে জাস্ট আমরা ভলিউমটা চেক করেছিলাম। আজকে দেখব যে নতুন আমার ওয়েবসাইটের জন্য বা হ্যাঁ আমার ওয়েবসাইটের জন্য, যেটা আমার ওয়েবসাইটে ব্যবহার করলে ভালো একটা সার্চ রেজাল্টে যেতে পারে, এরকম একটা কিওয়ার্ড কিভাবে খুঁজে পেতে পারি। তো এটার জন্য আমরা আবার এখানে সেটিং এ চলে যাচ্ছি, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। তো এইখানে আমাদের দুইটা অপশন ছিল। তো এই যে ডিসকভার এ নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করছি আমরা। তো দেখেন এখানে একটি কিওয়ার্ড অটোমেটিক্যালি অ্যাড হয়ে আছে। তো বলছে অ্যাড অ্যানাদার কিওয়ার্ড, আমরা এটাকে কেটেও দিতে পারি, ঠিক আছে? চাইলে আমরা নতুন একটা কিওয়ার্ড এখানে লিখতে পারি, যে কিংবা এখানে আমাদের ইউআরএলটা দিতে পারি। যে কোনো ওয়েবসাইট আছে, দেখেন আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট বাই করেছি যেন ক্লাসের মধ্যে এটা দেখানো সম্ভব হয়। এছাড়াও কিছু প্ল্যানিং আছে আপনাদের নিয়ে কাজ করব জন্য, এইসব প্ল্যানিং গুলোকে হয়তো ধীরে ধীরে আগানোর চেষ্টা করছি। হচ্ছে একদম আমাদের একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখেন এখানে কোনো পোস্ট নেই, এটা আমি বাই করেছি। দেখেন এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে আপনারা কিছুই দেখতে পারবেন না, একদম এটা ফাঁকা। তো আমরা চেষ্টা করব আজকে এই ওয়েবসাইটের জন্য আমরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা এখানে যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিই, দেন এখানে আমাদের টিউনার প্রোডাক্ট এই কথাটাকে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। এখনো নিশটা ঠিক করিনি। নিশ মিন করে হচ্ছে আসলে আমি কি বিষয়ের উপরে কাজ করব। ওয়েবসাইট খোলার সময় অবশ্যই আপনাকে, ওয়েবসাইট যখন আপনি রান করতে যাবেন তখন অবশ্যই আপনাকে আপনার টার্গেট, যে আপনি কি বিষয়ের উপরে ওয়েবসাইটটা রান করাতে চান, সেই টার্গেটটা কিন্তু আপনাকে ফিক্সড থাকতে হবে। দেন আপনি কিন্তু হচ্ছে এখানে কিওয়ার্ড খুঁজে পাবেন বা আপনার বিভিন্ন চিন্তা ভাবনা এখানে কিন্তু আসবে। ওকে, আমি চাচ্ছি এই ডোমেনটাকে ফিল্টার করবে। আচ্ছা, নতুন একটা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করে দিয়েছি, গেট রেজাল্ট tunerproduct.com। তো টিউনার প্রোডাক্ট দিয়েছি। এখানে দেখি কি ধরনের সার্চ রেজাল্ট আমাদেরকে নতুন কি ধরনের কি দেয়। আসলে এই কিওয়ার্ডটা তেমন কোনো পপুলার কিওয়ার্ড না। হ্যাঁ, এখানে দেখেন নো রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে? আমরা একটা পপুলার কিওয়ার্ড দিই, যেটা দিয়ে আমরা কাজ করছিলাম। অবশ্যই আমরা জানি যে একটা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করব মিনিমাম ওই ওয়েবসাইটে 5টা পোস্ট থাকতে হবে। এসইও রুলস হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমরা এসইও করতে যাব সেই ওয়েবসাইটে মিনিমাম 5টা পোস্ট থাকতেই হবে। যদি সেটা ই কমার্স ওয়েবসাইট হতে পারে, দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল হয় ওখানে, তাহলে কি হবে? তাহলে হবে ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো ডিসক্রিপশন লেখা থাকতে হবে। ওই প্রোডাক্ট কত কেজি, কি কালার বা বিভিন্ন বিষয় থাকে, আপনারা জানেন। এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা থাকতে হবে ওই ওয়েবসাইটটাতে, যে ওয়েবসাইটে আমরা এসইও করতে যাব।
তো দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করেছি, তাই আমি যখন নতুন কিওয়ার্ড খুঁজছি আমার ওয়েবসাইটের জন্য, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং কথাটা ইউজ করতে আমার ওয়েবসাইটে। তো দেখেন এখানে আমাদেরকে একটা তথ্য দিয়েছে, এভারেজ মান্থলি সার্চেস। এটা হচ্ছে সার্চ ভলিউম বলা হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনারা দেখতে পারবেন যে এভারেজ, আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, তাই না? কম্পিটিশন নিয়ে কি আলোচনা করেছি? না ভাইয়া। আচ্ছা, কম্পিটিশন হচ্ছে এই মানে কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা এখন কাজ করতে চাই, ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাকে এখানে কতটুকু পরিশ্রম করতে হবে, এটাকে একটা 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো। ঠিক আছে? তো দেখেন ডিজিটাল মার্কেটিং এর প্রথম যে কিওয়ার্ডটা আছে সিলেক্ট করেছি, জাস্ট এই পাশে সিলেক্ট করেছি। এইটা নিয়ে যদি আমরা কাজ করি, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এখানে 100 থেকে 1K সার্চ ভলিউম, প্রায় 100 থেকে 1000 মানুষ এটাতে সার্চ করে থাকে কথা লিখে। ঠিক আছে? এরপরে এটার কম্পিটিশন হচ্ছে হাই, মানে এটা নিয়ে যদি আমি ডিজিটাল মার্কেটিং কথাটা নিয়ে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমাকে অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা করতে হবে। ঠিক আছে? এটার কারণে এটার কম্পিটিশনটা হাই। এরপরে যে বিষয়টা হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার। আচ্ছা, এই বিষয়টা আমরা যখন অ্যাড করব তখন কার জন্য লাগবে, যদিও আমাদের কিওয়ার্ড রিসার্চের অংশে এটা দরকার নেই। ঠিক আছে? এরপরে বলছে টপ পেজ অফ বিট পারলো। আচ্ছা, প্রত্যেকটা ক্লিকে আপনার কেমন খরচ হবে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং যদি আমরা করতে চাই। ঠিক আছে? হাই রেট যদি হয়, সর্বোচ্চ খরচ যদি হয়, তাহলে এটা হবে। এই ছিল নতুন ওয়েবসাইট, মানে নতুন কিওয়ার্ডের ভ্যালু সম্পর্কে। আমার ওয়েবসাইটের জন্য নতুন কোনো কিওয়ার্ড খুঁজতে যাব, তাহলে বুঝবো কি করে ভাই এখান থেকে কোনটা নিব, তাই না? আমরা সব সময় যেটা লো এবং মিডিয়াম আছে সেটা নিয়ে কাজ করতে পারবো, আমাদের ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেটার হবে। এখন ক্লায়েন্টের চাওয়া যদি থাকে সে অনুযায়ী আপনি এখান থেকে যতগুলো দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি, কিন্তু এর সাথে সিমিলার যত ইয়ে ছিল, কিওয়ার্ড গুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের নিচে নিচে চলে আসছে। এখন দেখেন এদিকে ফুলফিল ভাবে যদি দেখাচ্ছে না, ডট ডট আছে, এরপর কিওয়ার্ড কিন্তু নিচে নিচে চলে আসছে, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর সিমিলার, মানে এরকম তথ্য খুঁজতে এসে যে কথাগুলো লিখে মানুষ সার্চ করে থাকে সেই বিষয়গুলো কিন্তু চলে আসছে। এই যে কি পারফরমেন্স, এই কথাটা লিখে হয়তো সার্চ করে, তো এটাতে মিডিয়াম আছে। এই যে ডিজিটাল মার্কার আছে, এটার মেকার আছে, এটাতে হচ্ছে 1 থেকে, কিন্তু এটা সার্চ ভলিউম কম, দেখেন এটার কম্পিটিশনও কিন্তু মিডিয়াম। ঠিক আছে? তো আমাদের যদি কাজ করতে হয় ডিজিটাল মার্কেটিং এ, তাহলে এটা কিন্তু হাই হবে এবং এটার সার্চ ভলিউমও বেশি। তো আমরা এই দুইটা স্টেজে শেষ করলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। আজকে আমরা একটা নতুন টুলস এর মাধ্যমে দেখব যে কিভাবে একটা ক্লায়েন্টকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে প্রোভাইড করতে পারি। ঠিক আছে? তো এটার জন্য আমরা আমাদের এই ব্রাউজারটা ওপেন করছি।